এই আহমেদাবাদে সিরিজের থার্ড ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার ম্যাচের শুরুতেই একটা ভুল করেছিলেন। কি জানেন? ওই টস জিতে তিনি এইরকম একটা পাটা ব্যাটিং উইকেটে বা বলতে পারেন এরকম একটা ব্যাটিং প্যারাডাইসে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে, মানছি আগের দুই ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করেছিল, একটা ম্যাচে বড় রানও তারা করেছিল, কিন্তু ওই জায়গায় ওই স্ট্র্যাটেজিটা একেবারেই ক্লিক করেনি। কিন্তু তারপর আমি বলবো এই ম্যাচে সাহস করে তাদের অন্তত প্রথমে ব্যাটিংটাই করে নেওয়া উচিত ছিল। তো যে কারণে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়ে মানে তারা যে কীরকম একবারে রানের পাহাড়ের উপর চড়ে গেল, সেটার জন্যই আর কি মূলত ইংল্যান্ডকে শেষমেশ ম্যাচটা হারতে হলো বলে আমি মনে করি। তো ওই জায়গায় ভারতের ওপেনাররা মানে আর কি রোহিত শর্মা আগের ম্যাচে যিনি সেঞ্চুরি করেছিলেন, তিনি কিন্তু ওই ভরসাটা এদিন দিতে পারলেন না। ওই একদম সেকেন্ড ওভারের ফার্স্ট বলেই মার্কুটের একটা ওই আউটগোয়িং ডেলিভারিতে তিনি একটা আউটসাইডে হয়ে উইকেট কিপার ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে মাত্র 1 রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। 6 রানেই ভারতের প্রথম উইকেটের পতন ঘটেছিল। কিন্তু এরপর ক্রিজে এলেন বিরাট কোহলি। বিরাট কোহলিও দীর্ঘ একটা সময় ধরে বড় রান পাচ্ছিলেন না। তো এই ম্যাচে তার বড় রানের ফেরাটা কিন্তু খুব দরকার ছিল। আর যে কাজটা তিনি এদিন খুব ভালোভাবেই করে দেখালেন, কারণ অপর পাশ থেকে শুভমান গিল শট খেলে বা রান তুলে তাকে মানে বিরাট কোহলিকে সেই ভরসাটা কিন্তু একদম শুরুর থেকেই জুগিয়ে আসছিলেন। তো শুভমান গিল তো দারুণ টাচে ছিলেন সেই একদম ম্যাচ নাম্বার 1 থেকেই। তো তিনি সেই ওই ভালো ফর্মটা ধরে রাখতে এদিন কোনো ভুল করলেন না। মানে ইংল্যান্ডের বোলারদের ওই জায়গায় আর কি কাভার ড্রাইভ থেকে শুরু করে অন ড্রাইভ, পিক আপ শট, স্লক সুইপ, এক্সট্রা কাভার ড্রাইভ, মানে কোন শটটা তিনি এদিন নেগোশিয়েট করছিলেন না তার ব্যাটে। মানে ইনিংসের শুরুর দিকে বেশ কিছুটা সাবধানী থাকলেও যত ইনিংসটা গড়াচ্ছিল আর কি প্রথম পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেও আরও বলতে গেলে শুভমান গিল নিজেকে ওই জায়গায় আরও ক্ষুরধার করে তুলছিল, মানে আরও বেশি হিংস্র হয়ে উঠছিলেন তিনি। আর শুভমান গিলের থেকে এরকম ভরসা বা নির্ভরতা পেয়ে ওই আর কি সেরকম ছন্দে না থাকা বিরাট কোহলিও ওই জায়গায় আস্তে আস্তে নিজের খোলস ছেড়ে বেরোতে থাকলেন। বিরাট কোহলি এতদিন মানে যে আর কি শটটা খেলতে পারছিলেন না ঠিকমতো তার ওই পছন্দের কাভার ড্রাইভ, এদিন তাকে দেখলাম খান দুয়েক কাভার ড্রাইভও করতে, আর তাতে তিনি বাউন্ডারিও পেয়েছিলেন। খুব চমৎকার লাগলো শট দুটো দেখে। আর এরপর বিরাট কোহলিকে যে শটটা আমরা খুব একটা সচরাচর মারতে দেখি না, স্লক সুইপ তিনি করলেন ওই জো রুটকে। তো যাই হোক ওই স্লক সুইপে তিনি কিন্তু বাউন্ডারিও পেয়েছিলেন। আর এরপর বিরাট কোহলিকে দেখলাম তার ওই রিস্ট ইউজ করে বেশ কয়েকটা ভালো ভালো শট খেললেন ইংল্যান্ডের পেস বোলারদেরকে। তো শুভমান গিলের সাথে রান তোলার কাজটা কিন্তু সমানতালে এই বিরাট কোহলিও করে যাচ্ছিলেন। তো যার ফলে প্রথম পাওয়ার প্লেতে ভারত তুলে ফেলে 52 রান। এরপর ওই শুভমান গিলকে দেখেছিলাম ওই একদম মানে ওই 10 নম্বর ওভারই গাস অ্যাটকিনসনের একটা মানে মানে ফুল লেন্থের ডেলিভারিতে চমৎকার পিক আপ শটে ওই জায়গায় স্ট্রেট ড্রাইভ মারতে। অসাধারণ একটা শট ছিল, মানে আপনি শটটা দেখলে দীর্ঘদিন মনে রাখতে বাধ্য হবেন। এরপর মানে বিরাট কোহলি আর শুভমান গিল ওই রান তোলার কাজটা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছিলেন। এরপর এদের হাত ধরে 17 নম্বর ওভারে ভারত তাদের 100 রানের গন্ডিটাও টপকে যায়। এরপর শুভমান গিল ওই 51 বলে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করেন আদিল রশিদকে চমৎকার কাট শট একটা বাউন্ডারি মেরে। এরপর বিরাট কোহলি যখন 43 রানে ব্যাটিং করছিলেন দেখলাম লিয়াম লিভিংস্টোনকে একটা ওই স্টেপ আউট করে চমৎকার একটা ছক্কা মারলেন ওই আর কি লং অফ ক্লিয়ার করে। আরেকটু যদি শটটা একটু এদিক ওদিক হয়ে যেত না, তিনি হয়তো বা ক্যাচ আউটও হয়ে যেতে পারতেন। তো ওই শটটা মারার সাথে তিনি 49-এ পৌঁছালেন, আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই একটা ওই হুইপ করে তিনি সিঙ্গেলস নিয়ে ওই জায়গায় দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে আবার 50-র দেখা পেলেন। এরপর শুভমান গিলকে দেখলাম চমৎকার একটা ছক্কা মারতে ওই লং অফ ক্লিয়ার করে। এরপর আদিল রশিদ যখন ভারতের ইনিংসের 20 নম্বর ওভারে বল করতে এলেন তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস বিরাট কোহলির উইকেটটা। ওই আগের ম্যাচে তিনি যেভাবে আউট হয়েছিলেন অলমোস্ট ওই সিমিলার প্যাশনেই বিরাট কোহলি এই দিনও আউট হলেন ওই আদিল রশিদের একটা লেগ স্টাম্প করিডোরের পিছা হওয়ার ডেলিভারিতে শার্প টার্ন করেছিল, মানে খুবই একটা সফট ডিসমিসাল হয়ে একটা ছোট্ট আউটসাইডে হয়ে তিনি উইকেট কিপার ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে 55 বলে 52 রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান। 7টা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি তিনি মেরেছেন। তো যার ফলে ওই সেকেন্ড উইকেটে বিরাট কোহলি আর শুভমান গিলের মধ্যে ওই 116 রানের পার্টনারশিপটা ওই জায়গায় ভেঙে যায়। এরপর ক্রিজে আসেন শ্রেয়াস আয়ার। তো এই থার্ড উইকেটে শ্রেয়াস আয়ার আর শুভমান গিলের মধ্যেও একটা সেঞ্চুরিবদ্ধ পার্টনারশিপ গড়ে ওঠে। তো ওই জায়গায় শ্রেয়াস আয়ার মানে প্রথম দিকে বেশ কয়েকটা বল তিনি দেখে খেললো, তারপরে ওই আদিল রশিদকেই দেখলাম একটা চমৎকার কাভার ড্রাইভে বাউন্ডারি মারতে। অপরদিকে শুভমান গিলও তার ওই আর কি মানে গিয়ারটা আর কি মেনটেন করে ব্যাটিং করে যাচ্ছিলেন। তিনি মানে একবারে ইংল্যান্ডের বোলারদেরকে নিয়ে একবারে জাস্ট ছিনিমিনি খেলছিলেন। মাল্টিপল নাম্বার অফ সিক্সেস তিনি মেরেছেন এদিনের ইনিংসে, বেশ কয়েকটা চমৎকার পিক আপ শট মেরেছেন অন দ্য রাইজ থেকে শুরু করে আর কি সব ধরনের শটই তিনি এই দিনের ইনিংসে খেলেছেন বলতে পারেন। আর অপরদিকে শ্রেয়াস আয়ারকেও দেখছিলাম তিনি তো কাইন্ড অফ অ্যাটাকিং ক্রিকেট খেলতেই পছন্দ করেন। তিনি ওই জায়গায় স্কোয়ার অফ দ্য উইকেটে দেখলাম খুব ভালো ভালো কিছু শট নেগোশিয়েট করছিলেন। এরপর এই দুজনের হাত ধরে ভারতের আর কি 30 ওভার শেষে রানটা হয়ে যায় 198। আর এর ঠিক পরে পরেই শুভমান গিলও ওই আর কি মারকুটকে দেখলাম চমৎকার একটা ফ্লিকে বাউন্ডারি মেরে ওই জায়গায় নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করেন মাত্র 95 বলেই। তো সেঞ্চুরি পাওয়ার পর শুভমান গিল বলতে গেলে আরও আর কি ডেঞ্জারাস হয়ে উঠলেন। তিনি ওই আদিল রশিদকে দেখলাম চমৎকার একটা স্টেপ আউট করে ওই জায়গায় আর কি লং অফ ক্লিয়ার করে ছক্কা মারলেন। কিন্তু আদিল রশিদেরই তার ঠিক ভেরি নেক্সট ওভারই মানে ওই শুভমান গিল তাকে একটা আবারও মানে স্লক সুইপ করে বড় শট খেলতে গেছিলেন, কিন্তু ওই জায়গায় বলের লাইন মিস করে তিনি বোল্ড হয়ে যান।
তো 102 বলে 112 রানের এই ইনিংসটা ওই জায়গাতেই শেষ হয়ে যায়। ফলে শ্রেয়াস আয়ারের সাথে তার গড়ে তোলা 104 রানের পার্টনারশিপও ওই জায়গাতেই ইতি ঘটে যায়। আর শুভমান গিল তার ইনিংসে 14টা বাউন্ডারি, 3টা ওভার বাউন্ডারি নেগোশিয়েট করেছেন। আর এরপর শ্রেয়াস আয়ারকে জয়েন করলেন ওই ভারতের উইকেট কিপার KL রাহুল। তো KL রাহুলকে এই দিন আর ব্যাটিং অর্ডারের নিচে নামানো হয়নি, তার একদম পারফেক্ট ব্যাটিং পজিশনেই নামানো হয়েছিল টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। আর যে টোটকাটা খুব ভালোভাবেই তার জন্য কাজ করেছিল, তিনিও আর কি নিজের একটা বেশ পজিটিভ ইনিংস খেলে দলকে ভরসা দিয়েছিলেন। আর অপর পাশ থেকে শ্রেয়াস আয়ারও ওই শুভমান গিল আউট হওয়ার কিছুক্ষণ আগেই তিনি নিজের 50টা ওই জায়গায় কমপ্লিট করেছিলেন 43 বলে। তো শ্রেয়াস আয়ারও 50 পাওয়ার পর তিনিও ওই জায়গায় নিজের কাজটা খুব ভালোভাবেই করে যাচ্ছিলেন, রান তোলার ওই ফ্লোটা এক পাশ থেকে বজায় রেখে যাচ্ছিলেন। অপরদিকে KL রাহুলও আর কি মানে অনেক দিন পর দেখলাম তাকে ওই আবার পুরনো ছন্দে ওই চেনা টাচে ব্যাটিং করতে। তিনি ওই জায়গায় কাভার ড্রাইভ করেছেন, একটা চমৎকার দেখলাম ওই স্কোয়ার ড্রাইভে বাউন্ডারি মারলেন, একটা কাট শটে বাউন্ডারি মারলেন, দুর্ধর্ষ ব্যাটিং করছিলেন বলা চলে। আর অপরদিকে শ্রেয়াস আয়ারকে যখন মনে হচ্ছিল যে তার সেঞ্চুরিটা প্রায় নিশ্চিত, মানে এই দিন তিনি সেঞ্চুরিটা তুলবেনই, ঠিক তখনই ওই আদিল রাশিদেরই একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে ওই খুবই সফট একটা ডিসমিসাল হলেন শ্রেয়াস আয়ার। মানে ওই আর কি ফাইন লেগ ক্লিয়ার করে বাউন্ডারি মারতে গেছিলেন, কিন্তু ওই জায়গায় ওই ছোট্ট একটা সূক্ষ্ম আউটসাইডেজ হয় ওই উইকেট কিপার ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে ওই শ্রেয়াস আয়ার আউট হয়ে গেলেন 78 রান করে। ফলে রাহুল আর আয়ারের ওই 33 রানের পার্টনারশিপটা ওই জায়গায় ভেঙে গেল আর ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটল। এরপর ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। তো হার্দিক পান্ডিয়া আর KL রাহুলের মধ্যে একটা 30 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল। পার্টিকুলারলি মানে এদের হাত ধরেই ভারতের রানটা কিন্তু তখন 40 ওভার শেষে 4 উইকেটে 275-এ পৌঁছে গেছিল। তো ওই জায়গায় আর কি হার্দিক পান্ডিয়া 41 নম্বর ওভারের শুরুটা কিন্তু দারুণভাবে করেছিলেন। ওই আদিল রাশিদকে আমার মনে আছে চতুর্থ আর পঞ্চম ডেলিভারিতে দুইটা তিনি বড় বড় ছক্কা মারলেন, একটা লং অফ ক্লিয়ার করে স্টেপ আউট করে, আর একটাও ওই লং অফ জোন দিয়ে। কিন্তু এরপর ওই আদিল রাশিদের ওইটা ছিল লাস্ট ওভার তার স্পেলের, একদম লাস্ট ডেলিভারিতে আদিল রাশিদ তাকে বোকা বানালেন ওই বলের লাইন আর লেংথের কিছুটা হেরফের করে। তো ওই জায়গায় আদিল রাশিদের লেগ ব্রেক ডেলিভারিটা ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গেছিলেন এই পান্ডিয়া, কিন্তু বলের লাইনটা তিনি মিস করে পুরোপুরি ওই জায়গায় বোল্ড হয়ে যান। ফলে 17 রান করেই তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। আর ভারতেরও ওই সাথে আর কি পঞ্চম উইকেটের পতন ঘটলো 289 রানে। এরপর ক্রিজে এসে KL রাহুলকে জয়েন করলেন আকসার প্যাটেল। তিনি তো আগের 2 ম্যাচে আর কি রানের দেখা পেয়েছিলেন, তো ওই ভালো ফর্মটা তিনি এই দিনও আর কি শুরুর দিকে ক্যারি করছিলেন। তিনি দেখলাম আর কি দুটো চমৎকার বাউন্ডারিও মেরেছিলেন। কিন্তু এরপর জো রুটের একটা আউটসাইড দি অফ স্টাম্প ডেলিভারিতে তিনি একটা বড় শট খেলতে গেছিলেন ওই লং অফ ক্লিয়ার করে, কিন্তু ব্যাটে বলে টাইমিংটা ঠিক মতো না হওয়ায় ওই ডিপে ফিল্ডিং করা লং অফ ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান মাত্র 13 রান করেই। আর তার সাথেই ভারতের ষষ্ঠ উইকেটের পতন ঘটে 307 রানে। এরপর সপ্তম উইকেটে ওই ওয়াশিংটন সুন্দর আর KL রাহুলের মধ্যে একটা 26 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপে রান তোলার মূল কাজটাই করেছিলেন ওই KL রাহুলই। কিন্তু এরপর ভারতের ইনিংসের ওই 47 নম্বর ওভারে সাকিব মাহমুদকে তিনি একটা বাউন্ডারিও মেরে দিয়েছিলেন, কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে সাকিব মাহমুদ তাকে একটা ইয়র্কার লেংথের ডেলিভারিতে ওই জায়গায় বিট করলেন। বলের লাইন মিস করে KL রাহুলের বলটা ওই জায়গায় আর কি প্যাডে গিয়ে আঘাত করে, আর যার ফলে তিনি LBW আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান 29 বলে 40 রান করে। তো তার সাথেই ভারতের ওই 333 রানে সপ্তম উইকেটের পতন ঘটে। এরপর অষ্টম উইকেটে হার্ষিত রানা আর ওয়াশিংটন সুন্দরের মধ্যেও একটা 20 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। হার্ষিত রানার ব্যাটিংটা এদিন আমাকে খুবই মুগ্ধ করেছে। তিনি কাভারের উপর দিয়ে যেরকমভাবে একটা বাউন্ডারি মারলেন, তারপর ওই অন দ্য রাইস পিক আপ শটে ওই লং অফ ক্লিয়ার করে যেভাবে একটা ছক্কা মারলেন, অসাধারণ ছিল কিন্তু শটগুলো দেখার মতো। কিন্তু এরপর ওই ভারতের ইনিংসের একদম ওই পেনাল্টিমেট ওভারে তিনি আর কি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন। তো এরপর 49 ওভারের শেষে ভারতের স্কোরটা গিয়ে দাঁড়ায় 8 উইকেটে 353। তো এরপর লাস্ট ওভারে বল করতে এসে একটা দুর্দান্ত ওভার করলেন ওই মার্কুড। তো তিনি ওই জায়গায় আর কি ওয়াশিংটন সুন্দরকে প্রথম 2 বল ক্রিজে দাঁড় করিয়ে রাখলেন, তারপর আর কি থার্ড বলটায় ওয়াশিংটন সুন্দর একটা বড় শট খেলতে গেলেন ওই লং অন ক্লিয়ার করে, কিন্তু ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো না হওয়ায় ওই জায়গায় তিনি ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন ওই 14 মতো রান করে। আর এরপর ভারতের ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে কুলদীপ যাদব ওই জায়গায় রান আউটের শিকার হন, ওই সিঙ্গেলস নেবেন কি নেবেন না এই কনফিউশনে ওই জায়গায় তিনি আর কি ফিল সল্ট আর কি উইকেটের পেছন থেকে তার উইকেটটা ভেঙে দিতে কোনো ভুল করেনি। তো যার ফলে ভারত লাস্ট ওভার থেকে কালেক্ট করতে পেরেছে মাত্র 3টা রান, খুইয়েছে 2 উইকেট। তো যার ফলে ভারত প্রথম ইনিংসে তুলতে পেরেছিল 356। আর যে রানটা চেস করতে গিয়ে ইংল্যান্ডের ব্যাটাররা ভালো শুরু করলেও মানে ইনিংসের মাঝপথে গিয়ে তারা পুরোপুরি খেই হারিয়ে ভারতের বোলারদের সামনে মাত্র 214 রানই অল আউট হয়ে যায়। আর যার ফলে ভারত এই তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচটা 142 রানের বিশাল ব্যবধানে জিতে নেয়। যার ফলে এই ওয়ানডে সিরিজটাও 3-0 ব্যবধানে ইংল্যান্ডকে পুরোপুরি হোয়াইট ওয়াশ করে দেয়। তো এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ সিলেক্টেড হয়েছেন ভারতের শুভমান গিল ওই 112 রানের ব্রিলিয়ান্ট ইনিংসটা খেলার জন্য, আর সাথে তিনি এই সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন। 3টা ম্যাচেই তিনি 50+ স্কোর করেছেন, মানে একটা সেঞ্চুরি 2টা হাফ সেঞ্চুরি তিনি করেছেন। অসাধারণ পারফরমেন্স করেছেন ব্যাট হাতে বলাই চলে। তো আপনারা কি মনে করেন এই আহমেদাবাদের শেষ ওয়ানডে ম্যাচে ভারত যে প্রথমে ব্যাটিং করে 356 রানের একটা বিশাল স্কোর দাঁড় করিয়েছিল,
এই এত বড় রান তোলাতে ভারতের কোন ব্যাটারের ইনিংসের অবদান সবচেয়ে বেশি ছিল, বা কোন পার্টনারশিপটা মূলত বলতে গেলে ভারতকে এই এত বড় রান তোলায় সবচেয়ে বেশি সাহায্য করেছিল বলে আপনি মনে করেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?